স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত। দেশে মধ্যপন্থার জায়গায় উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন দুটি জোটের প্রার্থীরা। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি তাদের জায়গা থেকে যেন তারা প্রফেশনাল আচরণ করে। তাদের কিছু অ্যাক্টিভিটিতে আমরা উদ্বিগ্ন। গাজা মানবিক কার্যক্রমে ইসরায়েলের বাধা অব্যাহত, আরও অবনতি হচ্ছে দুর্ভিক্ষ পরিস্থিতি। এবার বিস্তারিত। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা 6:30টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 30 মিনিট ধরে চলে এই অবস্থা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দর্শক, রাজধানী কাকরাইলে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। সীমান্ত, বিজয়নগরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের পর সবশেষ পরিস্থিতি আমাদের জানান। আলম, সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে যে সংঘর্ষ চলছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েনের পরই কিন্তু সেটি নিয়ন্ত্রণে আসে। যদিও সন্ধ্যার পরে একটি সংঘর্ষ হওয়ার পরই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তা থেকে সংবাদ সম্মেলন করার জন্য বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। সেখানে সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীরা ছিলেন। সেই সংবাদ সম্মেলনের প্রস্তুতির আগ মুহূর্তে কিন্তু আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করার পরে কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। অর্থাৎ বিভিন্ন অলিতে গলিতে নেতাকর্মীরা ছড়িয়ে পড়ে। সেখান থেকে লাঠি চার্জ, ইটপাটকেল নিক্ষেপ সহ সংঘর্ষ আরও বেশি প্রখর হয়ে ওঠে। তার পরিস্থিতিতে এই সেনাবাহিনী এবং পুলিশের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যে সংঘর্ষ সেটিতে প্রায় 50-এরও অধিক গণ অধিকার পরিষদের নেতাকর্মী আহত হয়েছে। আলম, আমি যদি বলতে চাই যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর সে গুরুতর আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে তার অবস্থা গুরুতর হয়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখনও কাকরাইলের যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল আছে সেখানে অসংখ্য গণ অধিকার পরিষদের নেতাকর্মী ভর্তি রয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এখনও তৃতীয় তলা অনেক নেতাকর্মী তারা আহত অবস্থা চিকিৎসা নিচ্ছেন। নিচে অনেক নেতাকর্মী আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ যে জাতীয় পার্টি সন্ধ্যায় যে জিএম কাদের একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, সে সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির যে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা একটা স্লোগান দিচ্ছিল। তখনই জাতীয় পার্টি নেতাকর্মীদের সাথে তাদের ইটপাটকেল নিক্ষেপ হয়। সেখান থেকে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ পুরো একেবারে ছড়িয়ে পড়ে কাকরাইল, বিজয়নগর, পল্টন সহ আশপাশের এলাকায়। তারপরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী মোতায়েন করার পরে কিন্তু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করার পরই তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এই সময় আবারও সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু পরে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। অর্থাৎ সেই যে সংঘর্ষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বেশিরভাগই আহত হয়েছেন।
একেবারে বলা চলে তারা অনেকেই হাত পা গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন হসপিটাল দিকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সন্ধ্যার পরে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে, সাংবাদিকও আহত হয়েছে, আমরা দেখছি পুলিশ সদস্য আহত হয়েছে এই সংঘর্ষের ঘটনায়। রাত 11:30টায় এনসিপি এই নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে তারা বাংলা মোটরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। আর ছাত্র অধিকার পরিষদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পরই কিন্তু ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে, অর্থাৎ তাদের যে এই হামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন করবেন, সেখানে তাদের কতজন নেতাকর্মী আহত হয়েছেন সেই পরিসংখ্যান তারা তুলে ধরবেন। আলম যদি বলা চলে সন্ধ্যার পর থেকে কিন্তু কাকরাইলে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ইট পাটকেল নিক্ষেপ সহ আগুন জ্বালানো, এই পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়, একেবারে গাড়ির যান চলাচল বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে কাকরাইলে যে ইসলামী সেন্ট্রাল হসপিটাল আছে সেখানেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা চলছে, যারা বিভিন্ন গুরুতর আহত তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। যদি বলা চলে অর্থাৎ এই নেক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে এই যে রাজনীতির যে ডামাডোল, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, এই পরিস্থিতিতে আজকের এই যে হামলা অর্থাৎ সংঘর্ষ, এটি রাজনীতিকে আরো একটু উত্তাপ করে তুলেছে। আমরা যদি জানি এনসিপি 11:30টায় সেই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবং কি রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের সেখানে তারা জড়ো হচ্ছেন, আমরা জানতে পেরেছি। আলম ছিল আমার কাছে কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষের সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রবাদকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে, এমনই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে কেউ ধোঁয়াশা সৃষ্টি করতে চায়। দ্রুত নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার জুলাই আন্দোলনের ইতিহাস নিয়ে সৈয়দা ফাতেমা ইসলাম লিখেছেন রক্তাক্ত জুলাই। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এর মোড়ক উন্মোচন করা হয়। এতে অতিথি হিসাবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অতিথিরা গণ অভ্যুত্থান এবং আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা করেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রে উত্তরণের চেষ্টা, নস্যতের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। তিনি অভিযোগ করেন, একটি মহল মধ্যপন্থী উদার রাজনীতি বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। অন্যদিকে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তার সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাটা না বিছাই, এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখবো। বিএনপি ক্ষমতায় গেলে দেশ থেকে গুম সংস্কৃতি নির্মূল করা হবে বলেও জানান দলটির এই নেতা। এমন গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব, প্রতিষ্ঠা করব। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তাহের আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কয়েকটি বিষয় সুরাহা হওয়া জরুরি। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনে যেতে হবে। পর্যবেক্ষণ সিস্টেম ঘোষিত নির্বাচনের নীল নকশা পথনকশা নির্বাচন মণ্ডলের নীল নকশা গুণগত যদি কোনো পরিবর্তন না হয়, একই ধরনের অ্যাক্টিভিটিসকে যদি আমরা রিপিট করতে চাই, তো তাহলে তো যে আত্মত্যাগ হয়েছে, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা এখানে নিঃশেষ হয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশের জনগণ জিতুক। সেই জন্যই পিআর এটাই উত্তম পদ্ধতি, এবং পিআরের মাধ্যমেই এবারকার নতুন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এই দাবি আমরা জোরদার করছি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বটম লাইন হল পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। আজ রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নাসির উদ্দিন বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় বার্তা যেন সঠিকভাবে পৌঁছায়, সেদিকে মনোযোগী হতে হবে। সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জনিত নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেয়। আদালতে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বামপন্থীদের নেতৃত্বে থাকা প্রতিরোধ পর্ষদের অভিযোগ, প্রশাসন নির্দিষ্ট প্রার্থীদের জেতাতে কাজ করছে, আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ছাত্রদলের দাবি, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে এখন সরগরম ক্যাম্পাস ও হল। শুক্রবার প্রচারণার চতুর্থ দিন। জুমার নামাজের পর হলে হলে প্রচার চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। শিক্ষার্থীদের সামনে নানা প্রতিশ্রুতি তুলে ধরে চান ভোট ও সমর্থন। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। যারা স্বতন্ত্র প্রার্থী তাদের অ্যাকসেপ্টেন্সটা একটু বেশি। আমি স্পেশাল কেউ না, আমি সাধারণ শিক্ষার্থী। আমি চাই আমি একাডেমিক্যালি যে প্রবলেমগুলো ফেস করে এসেছি, ওই সেম প্রবলেমগুলোই যেন আমার জুনিয়ররা যেন ওগুলো ফেস না করে। ডাকসু ইটসেলফ ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট ওই পলিটিক্স হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়। ওই পলিটিক্স তো কোনো লেজুর ভিত্তিক সংগঠনের মাদার পার্টির স্বার্থ রক্ষা হবে না। তাই শিক্ষার্থীরা বরং পলিটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে যে প্রার্থীদের আসেছে, তার থেকে আমার মতো স্বতন্ত্র প্রার্থীদের বেশি পছন্দ করছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী হলে কুশল বিনিময় শেষে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন, আর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী বলেন, তাদের নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের দিকে আমরা যাচ্ছি, এবং সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি, তাদের জায়গা থেকে যেন তারা প্রফেশনাল আচরণ করে। তাদের কিছু অ্যাক্টিভিটিতে আমরা উদ্বিগ্ন, বিশেষ করে যে গায়েবী নোটিশগুলো দেওয়া হয়, একপাক্ষিক তাদের আচরণ। এদিকে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেকটা একই রকম দাবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বাধীন ডাকসু ফর চেঞ্জ জোটের ভিপি প্রার্থীর। আওয়ামী লীগের সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে 70% প্রভাবিত হয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন, তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না, তাদেরকে বিবি ঘোষণা করে দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে করে ডাকসু নির্বাচন করার চেষ্টা করতেছেন, সেটা আসলে তাদের অদক্ষতা এবং অথর্বতার চূড়ান্ত প্রমাণ। যদি আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আগ্রহই নাই যে ভোটার টার্ন আউট ভালো হোক, তারা কোনো মতো একটা লামসাম ইলেকশন করে তারা যাদেরকে জিতাইতে চায়, তাদের জয়ে 2-1টা পোস্টে তো তাদের আমরা জানতেছি যে তাদের আসলে বিভিন্ন রকম ম্যান্ডেট আছে বিভিন্ন মানুষের জিতানোর।
এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী ৬২ জন। ভিপি পদে প্রার্থীর সংখ্যা ৪৫ আর জিএস পদে লড়ছেন ১৯ জন। ৯ সেপ্টেম্বর হবে নির্বাচন। ভোটারের সংখ্যা ৩৯,৭৭৫। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্পদের জেরে আপন ভাইদের হাতে চোখ হারিয়ে এখন দিশেহারা রিপন ব্যাপারী। কারণ তিনি আর কখনো দেখতে পাবেন না পৃথিবীর আলো, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। রিপন ব্যাপারীর অভিযোগ, সম্পত্তির ভাগ চাইতে গিয়ে দুই ভাই ও স্বজনদের হাতে নির্যাতনের শিকার হন তিনি। এই দৃশ্য কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী হামলার নয়। রাতের আধারে রশি দিয়ে হাত পা বেঁধে আপন দুই ভাইয়ের হাতে রিপন ব্যাপারীকে নির্যাতনের চিত্র, যেখানে স্বজনরা জীবন্ত রিপনের চোখ উপড়ে ফেলছে। অসহায়ের মতো ছটফট করছিলেন রিপন, তবু রক্ষা পাননি তিনি। গত ২২ আগস্ট বরিশালের মুলাদিতে ঘটে এমন নির্মমতা। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া জন্মদাতা পিতার সামনে আপন দুই ভাইয়ের এমন কাণ্ডে হতবাক সবাই। এখন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন রিপন ব্যাপারী। তবে চোখে দেখার আশা না থাকলেও ঘটনার বর্ণনা দেন রিপন। রিপনের অভিযোগ, ৮০ বছর বয়সী বাবার উপস্থিতিতে দুই ভাই, ভাইয়ের স্ত্রী ও মেয়েসহ অন্য স্বজনেরা তার দুই চোখ উপড়ে ফেলেছেন। এছাড়া দা দিয়ে রিপনের মাথার তালুসহ সারা শরীরে আঘাত করেছেন তারা। বৃহস্পতিবার রিপন ব্যাপারীর অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আত্মা বান্ধা মুখ বান্ধা লাইছে, গামছা দিয়ে প্যাচ দিয়ে মুখ বাঁধছে, মুখ বান্ধা হেবে হাত পা বান্ধা ইচ্ছা মাত্র আগে রড দেওয়া বাইরেছে, রড দেওয়ার বাংলাদার কামড় দেওয়া বাইরে ঠাইয়া গাছের লাগে বান্ধা হালা থিয়ে দিছে। পরে ঘন্টা দুই পর আমার জ্ঞান ফিরছে, মাত্র আমি কই কি আমার একটু পানি খাওয়াবি, আমার একটু পানি খাওয়াবি। এর মধ্যে আমার মাজার ভাই কইলে হাও মরে না, আরে ধর। চকুটি এলাম। প্রশাসনের কাছে, সরকারের কাছে, জনগণের কাছে আমার এটুকুই দাবি, আমি আমার বাপ বাড়ির কাছে যা দিয়েছি তা জানে। আমার ওই যে ৪ বিঘা জমিন কলা গাছটা আমার ভাইয়ের নামে, এই জমিনটা জানি আমার ফেরতের না দেয় আর আমি জানি ন্যায় বিচার পাই। রিপনের স্ত্রী নূরজাহান বেগম ও ছেলে শাহিদুল ইসলাম জানান, জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে তার চোখ তুলে নেয় স্বজনরা। আমরা আইনের কাছে এবং প্রশাসন ভাইদের কাছে আমার একটাই চাওয়া যে সর্বোচ্চ বিচার চাই আমি এটার। আর দেশ ও বিদেশে যারা ভাই বোন আছে তারা যেন আমার আর্থিকভাবে একটু সহযোগিতা করে, নাই তো আমি আমার স্বামীর চিকিৎসা চালাইতে পারব না। সরকারের কাছে এবং কি আইন ব্যবস্থার কাছে আমি এটার একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, যেন আমার বাবার আজকে যে অবস্থা হয়েছে এই অবস্থা যেন আর কারণও বাবার না হয়। ওনারা এতটাই নিষ্ঠুর বা এতটাই জঘন্য, ওনারা এমনভাবেই করছে যে আমার বাবাকে যে আমার চোখটা দেবো ওইরকমও কোনো অপশন ওনারা রাখে নাই। এই ঘটনায় ২৫ আগস্ট বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিপনের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় রিপনের বাবাসহ ৮ জনকে আসামি করা হয়। এরই মধ্যে মামলার আসামি স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকরা বলছেন, এমন নির্মমভাবে তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে রিপন ব্যাপারী আর তার দু চোখে দেখতে পারবেন না। রিপন ব্যাপারী বলছেন, শুধুমাত্র সম্পদের জন্য তার দুই ভাই দু চোখের আলো কেড়ে নিল। তার এখন একটাই দাবি, যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় দুর্ভিক্ষ চলার পরও ত্রাণ কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল, ফলে ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তা কার্যক্রম। এই অবস্থায় পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। ইসরায়েলের বাধা সত্ত্বেও কয়েকটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রার ঘোষণা দিয়েছেন ৪৪টি দেশের অধিকার কর্মীরা। গাজায় তীব্র খাদ্য সংকটের ফলে দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় ক্রমেই তীব্র হচ্ছে। দুর্ভিক্ষ ঘোষণার পরও সেখানে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর বলছে, গাজায় মানবিক কার্যক্রমের অন্তত ২৩টি মিশন বাধার মুখে পড়েছে। এর মধ্যে ৫টি শেষ করা গেলেও ১৮টি বাতিল হয়ে যায়। এইসব মিশনের মধ্যে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং রোগী সরিয়ে নেওয়ার কার্যক্রমও ছিল। ত্রাণ বিতরণ করতে যাওয়া কর্মীদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। পাশাপাশি তল্লাশির নামে কর্মীদের আটকে রেখে নানাভাবে হেনস্থা করারও অভিযোগ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে গাজার পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিছু খাদ্য পচে গেছে বলে জানায় সংস্থাটি।
গাজার দুর্ভিক্ষ মোকাবিলায় কয়েকটি ত্রাণবাহী জাহাজ নিয়ে আবারও গাজায় যাওয়ার পরিকল্পনা করছেন 44টি দেশের কয়েকশো অধিকার কর্মী। এর মধ্যে সুইডেনের গ্রেটা থুনবার্গও রয়েছেন। সবকিছু ঠিক থাকলে রবিবার স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গ্লোবাল সমুদ্র ফ্লোটিনা নামের নৌবহর। ইসরায়েল যাতে এবার বাধা না দেয় তা নিশ্চিতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গাজা শহর পুরোপুরি দখলের উদ্দেশ্যে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান দিয়ে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন এবং জিএস পদে 9 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ 179 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে কমিশনের সদস্য সচিব ক্যাম্পাসে এই তালিকা তুলে ধরে জানান 179 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। 179 জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তন্মধ্যে সহসভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে 10 জন প্রার্থীর। সাধারণ সম্পাদক পদে 9 জন প্রার্থীর নাম চূড়ান্তকরণ করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক নারী, সেখানে আমাদের 6 জন শিক্ষার্থীর নাম চূড়ান্তকরণ করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ, সেখানে 10 জন শিক্ষার্থীর নাম প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে। তিনি জানান জাকসু নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে লক্ষ্যে কমিশন কাজ করছে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের স্বার্থে সকলে সহযোগিতা করে আপনারা কোড অফ কন্ডাক্ট আচরণবিধিটা মেনে চলবেন এবং আপনাদের মেনে চলার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর অংশগ্রহণমূলক এবং একটি পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হবে। প্রার্থী তালিকা প্রকাশের কিছুক্ষণ পরই শুরু হয় প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আমরা সবাই এক সম্প্রীতির জায়গা থেকে এবং ক্যাম্পাসকে অনেক ভালো জায়গায় দেখতে চাই এবং একটা গণতান্ত্রিক সাম্য ব্যবস্থা দেখতে চাই। সেই জায়গা থেকে আমরা বৈষম্যকে দূর করে এক জায়গায় হয়েছি সম্প্রীতির ঐক্য প্যানেল নামে। শিক্ষার্থী ঐক্য ফোরাম আমরা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে কাজ করে আসতেছি। এটা শুধু গণঅভ্যুত্থানের পর থেকে এরকম না, আমরা গণঅভ্যুত্থানের আগে থেকে মানুষের জন্য কাজ করে আসতেছি। স্টুডেন্ট উইল ডিসাইড যে কারা তাদের নেতৃত্বে আসবে। আমরা আমাদের যে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলটি ঘোষণা করেছি এবং এই প্যানেলটি আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঘোষণা করেছি এবং এখানে এখন থেকেই আমরা আমাদের অফিসিয়ালি যে প্রচারণা কার্যক্রম সেটি শুরু করবো ইনশাল্লাহ। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটাধিকার প্রয়োগ করবেন 11,919 জন শিক্ষার্থী। দীপ্ত, বার্তা কক্ষ। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে মাত্র 1 বছরের মাথায় পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত 6-3 ভোটে তার বিরুদ্ধে রায় দেয়। আদালতের রায় বলা হয়, গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্ন নৈতিকতা লঙ্ঘন করেছিলেন। ওই কথোপকথনে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে শোনা গিয়েছিল পেতংতার্নকে। এ ঘটনার কয়েক সপ্তাহ পর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন। ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হয়েছেন। ইসরায়েলের গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলার শিকার হন তিনি। হামলায় রাহাবির সঙ্গে তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, বৃহস্পতিবারের একাধিক হামলায় হুথিদের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত। দেশে মধ্যপন্থার জায়গায় উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন দুটি জোটের প্রার্থীরা। এবং গাজা মানবিক কার্যক্রমে ইসরায়েলের বাধা অব্যাহত, আরও অবনতি হচ্ছে দুর্ভিক্ষ পরিস্থিতি। ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।